যার নাম ব্যাটল অফ সিন্ধু। কিন্তু এই যুদ্ধে জালালউদ্দিন যেই বীরত্ব দেখিয়েছিল তা খুবই বিরল। মঙ্গে খান মঙ্গলদের বিশাল বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, প্রায় 20,000 মঙ্গল মারা যায়। বারকে খান উঠে আসে, সে ছিল মুসলিম মঙ্গল, আর হালাকু খান ছিল অমুসলিম মঙ্গল। এদের মধ্যে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ। তো এখানে ছিল 4টি ফ্যাক্টর ছিল: বারকে খান, আইন জালুতের ঘটনা, জালালউদ্দিন আর আলাউদ্দিন খিলজি। ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে তো তুমি আমার সাথে আলোচনা করতেছো, আজকে কোন বিষয়টা নিয়ে বলতে চাচ্ছ? আজকে আমি বলবো বিখ্যাত মঙ্গল সাম্রাজ্য নিয়ে। মঙ্গোলিয়ানদের ইতিহাস। হ্যাঁ, মঙ্গোলিয়া থেকে উঠে আসা। এর আগে তো তুমি একটা বলছিলা রোমান সাম্রাজ্য সম্পর্কে, আজকে বলবা মঙ্গল। হ্যাঁ, মঙ্গল সাম্রাজ্য। এখন এই মঙ্গল সাম্রাজ্যের কিন্তু এই নেতাদের বলা হতো খান, উপাধি ছিল খান। এখন এটা উঠে আসে যখন 12শো শতাব্দী ছিল, তখন কিন্তু এই মঙ্গোলিয়ানরা ছিল চীনাদের অধীনে একটা যাযাবর জাতি, চীনাদের অধীনে। এই সময় এই উঠে আসছে চেঙ্গিস খান ছিল একটি তার বাবা ছিল একটি গোত্রের প্রধান, কিন্তু তার যে শত্রু গোত্র ছিল ওই শত্রু গোত্রের কাছে তার বাবা নিহত হয়। এরপর সে গড়ে ওঠে, তার আর এক লোকের সাথে দেখা হয়, সে তাকে গড়ে তোলে, পালন করে। এরপর সে খুবই দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে গঠিত হয়। সে তখন চিন্তা করে যে এই সমস্ত মঙ্গলদেরকে একত্রিত করে সে একটা মঙ্গল সাম্রাজ্য গঠন করবে। এ সময় বিভিন্ন যাযাবর, কিন্তু এটা কিন্তু এত সহজ ছিল না। এর আগেও অনেকেই এই কথা চিন্তা করেছিল, কিন্তু চীনারা বুঝতে পেরেছিল এরা এক হলে ঝামেলা, তাই চীনারা তখন তাদেরকে হত্যা করেছিল। কিন্তু এই সময় মঙ্গলরা কিন্তু চেঙ্গিস খানের ছিল সম্পূর্ণ বিপরীত। আগে তারা চাইতো যারা তাদের বিরোধিতা করবে তাদেরকেও যেন কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয় মঙ্গলদেরকে, যেন তাদের সৈন্য সংখ্যা বাড়ে। কিন্তু এই ছিল পুরাই বিপরীত, না মানলে মেরে ফেলো। মানে চেঙ্গিস খানের নীতিটা এরকম ছিল। হ্যাঁ, না মানলে মেরে ফেলো। এখন এরপর চীনারা তেমন একটা পাত্তা দেয়নি, কারণ তারা ভেবেছিল এ তো অর্ধেক মাইরেই ফেলবে, আর কি বাকি থাকবে। তাই হয়, কিন্তু তবুও চীনারা অবাক হয়ে বুঝতে পারে যে মঙ্গলদের সংখ্যা একেবারেও কম না, অর্ধেক মারা যাওয়ার পর তাদের সংখ্যা অনেক। এরপর মঙ্গলরা একটি মোটামুটি বেশ বড় একটি বাহিনী গড়ে তোলে, প্রায় 70 থেকে 80,000 সৈন্যের। এরপর তবে চেঙ্গিস খান কিন্তু ছিল খুবই এই প্রতিশোধ পরায়ণ। সে কিন্তু সাধারণত কারোর উপর হামলা করতো না, কিন্তু তার পরবর্তী বংশধররা আরো হিংস্র ছিল। এখন এই চীনারা এই মঙ্গলদের উপর হামলা চালায় তাকে হত্যার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর বেইজিং এর উপর তাণ্ডব চালায় চেঙ্গিস খান তখন চীনের উত্তরাঞ্চল এবং মঙ্গোলিয়ার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর চীনের যে বর্তমান উইঘুরদের বাসিন্দা পূর্ব তুর্কিস্তান, তারা তখন মঙ্গলদের উপর হামলা চালায়, কিন্তু মঙ্গলরা তাদেরকেও ধ্বংস করে দেয়। এই সময় চেঙ্গিস খানের সবচাইতে বড় ফাইট হয় খোয়ারিজম এম্পায়ারে। সে সময় মঙ্গল মতো খোয়ারিজমরাও কিন্তু পরাক্রমশালী ছিল। খোয়ারিজম কি মানে একটা অঙ্গরাজ্য ছিল? না, এটা সাম্রাজ্য ছিল, বিশাল সাম্রাজ্য। এরা পুরো ইরান, ইরাকের কিছু অংশ এবং আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে বিশাল খোয়ারিজম সাম্রাজ্য। সেই সময় মঙ্গলরা বেশ বড় হয়ে গেছে, মানে ওই খোয়ারিজম সাম্রাজ্যের বিরুদ্ধে ওই মঙ্গলরা। হ্যাঁ, এই মঙ্গল সাম্রাজ্য তখন আয়তন ছিল পুরো মঙ্গোলিয়া এবং চীনের উত্তরাঞ্চল। এই সময় এই মঙ্গলরা খোয়ারিজমদের প্রস্তাব দেয় যেন তারা আত্মসমর্পণ করে, মঙ্গলদের পক্ষে চলে আসে। না মানে সাম্রাজ্য যুক্ত হয়ে যায়। ওই তো এক কথাই তো, মানে মঙ্গল সাম্রাজ্যের সাথে মিশা যাক, কিন্তু তারা মানেনি। এরপর মঙ্গলরা হামলা চালায়। হ্যাঁ, সেই সময় খোয়ারিজম শাহ ছিল, সেই শাহ কোনো প্রতিরোধই করতে পারেনি, সে তখন পালিয়ে যায়। আর এই সময় তার ছেলে সেই মেন প্রতিরোধ করে তোলে, যুবরাজ। সে তখন রাজা হয়, আর তার নাম ছিল বিখ্যাত জালালউদ্দিন খোয়ারিজম শাহ। এটা নিয়ে একটা পুরো সিরিয়াল আছে, জালালউদ্দিন খোয়ারিজম শাহ। সে মঙ্গলদের উপর ঝুপড়ি হামলা শুরু করে। মঙ্গলরা তখন কান্দাহার অবরোধ করতে এসেছিল, কিন্তু সে মঙ্গলদের খুব বাজেভাবে হারিয়ে দেয়। এরপর তার জনপ্রিয়তা বাড়তে থাকে, তার একটা বিশাল সেনাবাহিনী জালালউদ্দিনের একটা মোটামুটি বিশাল সেনাবাহিনী গড়ে ওঠে। এই সময় ব্যাটল অফ পারওয়ান, এই পারওয়ানের যুদ্ধে প্রথমবারের মতো চেঙ্গিস খান খুব বাজেভাবে পরাজিত হয়। প্রায় 50,000 মঙ্গল সেনাকে 40,000 যোদ্ধা নিয়ে হাজার মঙ্গল সেনা মারা পড়ে এই যুদ্ধে। এরপর চেঙ্গিস খান নড়ে চড়ে বসে। আরো কয়েকটি যুদ্ধে এই জালালউদ্দিন জিতে যায়। এরপর জালালউদ্দিনের জনপ্রিয়তা বাড়তেই থাকে, এমনকি স্বয়ং চেঙ্গিস খানকেও নেতৃত্বে থাকা একটি বাহিনীকে সে হারিয়ে দেয়।
এরপর তার জনপ্রিয়তা বাড়তে থাকে আর বাড়তে থাকে, তার সেনাবাহিনী হয়ে দাঁড়ায় প্রায় 70,000-এর। কিন্তু এই সময় মঙ্গলরা একটি খেলা খেলে। তার যে সেনাপতি ছিল তার এই মানে অর্ধেক বাহিনীর নেতৃত্ব ছিল সেনাবাহিনীর কাছে, সেনাপতির কাছে, আর অর্ধেক ছিল তার নিজের কাছে। সেনাপতির বাহিনীকে চেঙ্গিস খানের না মানে জালাউদ্দিনের বাহিনী দুই ভাগে বিভক্ত ছিল। মঙ্গলদের কথা বলতেছি। মানে না, জালাউদ্দিনের বাহিনী ছিল দুই ভাগে বিভক্ত। ও আচ্ছা, জালালউদ্দিনের বাহিনী দুই ভাগে বিভক্ত ছিল। এখন যে একটি বাহিনীর পক্ষ নেতৃত্ব ছিল সে নিজেই, অন্যটি ছিল তার একজন বিশ্বস্ত সেনাপতি। বুঝতে পারছি। কিন্তু মঙ্গলরা সেনাপতিকে টাকা দিয়ে কিনে নেয়। এই সময় পরবর্তীতে সে তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। মানে তাহলে জালালউদ্দিন সে নিজেদের মধ্যেই হয়ে গেছে নাকি? হ্যাঁ, মানে টাকা দিয়ে কিনে নেয়, পরে সে খুব গোপনে টিকে নেয়। ওই যে মোগল সাম্রাজ্যের মীর জাফরের মতো অবস্থা হচ্ছে। সে সময় যখন এরপর পালিয়ে যায়, তারপর তো জালাউদ্দিন প্রায় একা মাত্র 30,000 সৈন্য তার রয়েছে। আর এই সময় চেঙ্গিস খানও তার সর্বশক্তি নিয়ে আসে প্রায় 3 লক্ষ যোদ্ধা নিয়ে। 30,000 3 লক্ষ। সেই সময় এই জালাউদ্দিন বুঝতে পারে তার সম্ভব না, তাই সে পালাতে থাকে যেন আরো সৈন্য সংগ্রহ করে সে আসতে পারে। কিন্তু সে সময় সামনে এসে দাঁড়ায় সিন্ধু নদ, উত্তর সিন্ধু নদ, আর পিছনে মঙ্গল বাহিনী। সেই সময় অবশেষে সে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে যার নাম ব্যাটল অফ সিন্ধু। কিন্তু এই যুদ্ধে জালালউদ্দিন যেই বীরত্ব দেখিয়েছিল তা খুবই বিরল। সে তার 30,000 সৈনিক নিয়ে টানা 3 দিন মঙ্গলদের আটকে রাখে, যেটা খুবই একটা অবিশ্বাস্য বিষয় ছিল। প্রায় 30,000 মঙ্গল মারা যায়, তার নিজেরও প্রায় 25,000 যোদ্ধা নিহত হয়। এরপর সে তখন তৃতীয় দিনে বুঝতে পারে যে তার সম্ভব না। এই সময় সে একটা অবিশ্বাস্য কাজ করে, সে পাহাড়ে উঠে এক লাফে বিশাল সিন্ধু নদ পার দিয়ে দেয়। পাহাড় থেকে ঘোড়া দিয়ে এক লাফে বিশাল সিন্ধু নদের পার দিয়ে অপর পারে চলে যায়। এটা একটি মানে এটা রূপকথার মতো হয়ে গেল না? না, কিন্তু এটা আমি জানি না রূপকথা নাকি, কিন্তু সে যে কোনো ভাবে হলেও সুন্দর পার করে এসেছিল, এটা সত্যি কথা। সে যে কোনো এই লাফ দিয়ে নাকি, তবে সাঁতার কেটে আসার সম্ভাবনা খুবই কম, কারণ উত্তর সিন্ধু নদ ছিল। সে সাঁতার কেটে হোক আর লাফ দিয়ে হোক সে অপর প্রান্তে এসেছিল। এটা আমার কাছে মনে হইতেছে যে একটা রূপকথার মতো হয়ে গেছে অনেকটা। যাই হোক, এরপর মঙ্গল সাম্রাজ্য আর ভারতে আসেনি, কারণ ভারতে যখন একটা সমৃদ্ধ বাহিনী ছিল তারা ওদিকে যায়নি, মঙ্গলা চলে যায়। এরপর চেঙ্গিস খানের মৃত্যু ঘটে, তারপর একটা ভয়ানক গৃহযুদ্ধ চলে মঙ্গল সাম্রাজ্যে। এরপর আসে দ্য গ্রেট মঙ্গে খান। এই মঙ্গে খানের সময়ে খানকে তাহলে চেঙ্গিস খানের কি হলো? নাতনি। আর তার ভাই ছিল হালাকু খান। হালাকু খান ছিল সেনাপতি। কার ভাই? মঙ্গে খানের। হালাকু খান ভয়ঙ্কর হত্যালীলা চালায়। এই সময় বাগদাদের 20 লক্ষ মানুষকে সে হত্যা করে। এরপর সে পুরো মধ্যপ্রাচ্যে তাণ্ডব চালায়। এই সময় এই হালাকু খানকে রুখে দেয় মামলুক সাম্রাজ্য। এটা আর একটা কাহিনী। মামলুক সাম্রাজ্যে আইন জালুতের যুদ্ধে এই মানে মঙ্গলদের বিশাল বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, প্রায় 20,000 মঙ্গল মারা যায়। এরপর এই মামলুকরাও কিন্তু অনেক হিংস্র, এটা মনে রেখো। মঙ্গলদের চেয়ে মামলুকরা হিংস্র। এই হিংস্র সেনাবাহিনীর কাছে এবার মঙ্গলরা বলতে গেলে এই উড়ে যেতে থাকে, জাস্ট একেবারে যুদ্ধে মঙ্গলরা হারতে থাকে। এই সময় হালাকু খানের মঙ্গে খানের মৃত্যু ঘটে। এরপর মঙ্গল সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়। এই সময় এই বারকে খান উঠে আসে, সে ছিল মুসলিম মঙ্গল, আর হালাকু খান ছিল অমুসলিম মঙ্গল। এদের মধ্যে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ হয়। এই গৃহযুদ্ধের মাধ্যমে মঙ্গল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। মূলত তাদের নিজেদের মাঝে অন্তকোন্দল এবং গৃহযুদ্ধের জন্য মঙ্গল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। মঙ্গল সাম্রাজ্য এরপর 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু এই হালাকু খান যে ছিল, হালাকু খান বেঁচে থাকলে হয়তো বা মঙ্গলরা আরো বড় হতো আর আরো হত্যালীলা চালাতো। কিন্তু বারকে খানের কাছে এই একটি যুদ্ধে হালাকু খান হেরে যায় আর তার মৃত্যু ঘটে। এই হালাকু খানের মৃত্যুর মাধ্যমেই মূলত দ্য গ্রেট মঙ্গল এম্পায়ারের ধ্বংস ঘটে আর পরাজিত হয়। এটা কোনো সাম্রাজ্যকেই এককভাবে বলা যাবে না। মূলত এখানে ছিল 4টি ফ্যাক্টর ছিল: বারকে খান, আইন জালুতের ঘটনা, জালালউদ্দিন আর আলাউদ্দিন খিলজি। এই 4 জনের জন্য যৌথ এতেই মূলত মঙ্গলদের পতন ঘটে। আচ্ছা, তবে ইতিহাসটা খুব একটা ভালো হলো না, কারণ লাস্টে কোনো বড় ইতিহাস ছিল না, মাত্র 100 বছরের। এই ছিল আজকের আলোচনা। তাহলে মঙ্গল সাম্রাজ্যের কিভাবে পতন হইল।
উত্থান পতন। উত্থান এবং পতন হলো সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে।